আপনি কি কখনো কোনো পার্টিতে বা মিটিংয়ে এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে কথা বলতে বলতে হঠাৎ কথা ফুরিয়ে গেছে? দুজনেই চুপচাপ, আর মাঝখানের ওই নীরবতা বা অকওয়ার্ড সাইলেন্সটা আপনাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। আপনি তখন মনে মনে ভাবছেন, ইস, এখন কি বলবো? যদি এই পরিস্থিতি আপনার পরিচিত মনে হয়, তবে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ সেভার হতে যাচ্ছে। স্বাগতম বুক এক্সপ্লোরার চ্যানেলে। আমি বুলবুল। ওই বিব্রতকর পরিস্থিতিটি, ওই অসহ্য নীরবতা একসময় আমার নিজের জীবনের নিত্যদিনের সঙ্গী ছিল। ছোটবেলা থেকেই আমি ছিলাম ভীষণ ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী। আমার সবসময় মনে হতো এই স্মল টক বা টুকটাক আলাপচারিতা আসলে সময়ের অপচয়। আমার মনে হতো মানুষের সাথে কথা বলতে হলে গভীর কোনো বিষয় নিয়ে কথা বলা উচিত, মহাকাশ, রাজনীতি বা জীবন দর্শন নিয়ে। আবহাওয়া কেমন বা কাল রাতে কি খেয়েছি, এসব নিয়ে কথা বলার কি আছে? এসব তো ফেক বা কৃত্রিম। কিন্তু আমি ভুল ছিলাম, এবং এই ভুল ধারণাটাই আমার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে অনেক বড় বাধার সৃষ্টি করেছিল। আমি দেখতাম আমার চেয়ে কম দক্ষ বা কম জানা মানুষও শুধু ভালো কথা বলতে পারার কারণে আমার চেয়ে ভালো সুযোগ পাচ্ছে, দ্রুত প্রমোশন পাচ্ছে। আর আমি কোনায় বসে ভাবছি, কাজ তো আমি বেশি জানি, কিন্তু কেউ আমাকে পাত্তা দিচ্ছে না কেন? আমরা অনেকেই মনে করি যারা জন্মগতভাবে এক্সট্রোভার্ট বা বহির্মুখী, শুধু তারাই ভালো কথা বলতে পারে। আমরা ভাবি কথা বলার দক্ষতা হলো গায়ের রঙের মতো বা উচ্চতার মতো, যা জন্মগতভাবে পাওয়া যায়, যা পরিবর্তন করা যায় না। কিন্তু এটি একটি ডাহা মিথ্যা কথা। সাঁতার কাটা যেমন একটি স্কিল, সাইকেল চালানো যেমন একটি স্কিল, ঠিক তেমনি অপরিচিত মানুষের সাথে কথা বলা বা স্মল টক করাও একটি স্কিল। আর যে কোনো স্কিলই সঠিক গাইডলাইন পেলে এবং প্র্যাকটিস করলে শেখা সম্ভব। আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হতে যাচ্ছে, কারণ আমি চাই না আপনারা শুধু 5 মিনিটের একটা ভাষা সামারি শুনে চলে যান এবং কালকেই সেটা ভুলে যান। আমি চাই আজ আপনারা এই স্কিলটি শিখুন এবং মাস্টার করুন। তাই আজ আমরা প্যাট্রিক কিংয়ের বেস্ট সেলিং বই বেটার স্মল টকের একদম গভীরে প্রবেশ করব। প্যাট্রিক কিং একজন সোশ্যাল ইন্টারঅ্যাকশন স্পেশালিস্ট। তিনি তার জীবনে বহু মানুষকে সাহায্য করেছেন যারা সামাজিকভাবে অস্বস্তি বোধ করতেন। তাদের তিনি শিখিয়েছেন কিভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হয়। কেন এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখা উচিত? দ্য স্টেকস। আসুন একটু ভেবে দেখি, যদি আপনি এই স্কিলটি আয়ত্ত না করেন তবে কি ক্ষতি হতে পারে। আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো, সেটা স্বপ্নের চাকরি হোক, ভালো বিজনেস পার্টনারশিপ হোক, কিংবা লাইফ পার্টনার খুঁজে পাওয়া হোক, সবকিছুই শুরু হয় একটি ছোট আলাপ বা স্মল টক দিয়ে। আপনি যদি এই ছোট আলাপটি শুরু করতে না পারেন, বা শুরু করলেও সেটা এগিয়ে নিতে না পারেন, তবে আপনি সেই বিশাল দরজাটি খোলার আগেই বন্ধ করে দিচ্ছেন। মানুষ আপনাকে ভুল বুঝবে, আপনাকে অহংকারী বা আনস্মার্ট ভাববে, এবং দিন শেষে ভিড়ের মধ্যেও আপনি একাই থেকে যাবেন। কিন্তু যদি আপনি আজকের এই ভিডিও টেকনিকগুলো, যা আমরা ধাপে ধাপে এবং বিস্তারিত আলোচনা করব, প্রয়োগ করেন, তবে কি ঘটবে? কল্পনা করুন, আপনি রুমে ঢোকার সাথে সাথে সবার সাথে হাসি মুখে কথা বলছেন। কোনো জড়তা নেই। আপনি জানেন ঠিক কোন প্রশ্নের পর কোন প্রশ্নটি করতে হবে। মানুষ আপনার সাথে কথা বলে আনন্দ পাচ্ছে এবং তারা আপনাকে মনে রাখছে। এটি কোনো কাল্পনিক দৃশ্য নয়, এটি আপনার ভবিষ্যৎ, যদি আপনি আজকের এই মাস্টার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেন। আজকের এই পুরো সেশনটিকে আমরা বইয়ের আলোকে 5টি প্রধান মডিউলে ভাগ করেছি, যা আমরা এক এক করে গভীরে গিয়ে শিখব। 1. স্মল টকের সাইকোলজি, কেন আমরা কথা বলতে গিয়ে আটকে যাই এবং কেন স্মল টক আসলে অর্থহীন নয়। 2. HPM টেকনিক, কিভাবে একঘেয়ে এক শব্দের উত্তর দেওয়া বন্ধ করবেন এবং নিজেকে ইন্টারেস্টিং করে তুলবেন। 3. প্রশ্ন করার শিল্প, কিভাবে এমন প্রশ্ন করতে হয় যা মানুষকে কথা বলতে বাধ্য করে। 4. স্টোরি টেলিং বা গল্প বলা, আপনার সাধারণ কথাকেও কিভাবে আকর্ষণীয় গল্পে রূপ দেবেন। 5. বিদায় নেওয়ার কায়দা, কিভাবে আড্ডা শেষ করবেন যাতে মানুষ আপনার অভাব বোধ করে। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি। খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ আজ আমরা শিখব কিভাবে কথার জাদুকর হতে হয়। টেকনিকগুলোতে যাওয়ার আগে আমাদের ব্রেইন বা মানসিকতাকে একটু রিওয়ায়ার করতে হবে। কারণ আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে স্মল টক বা হালকা আলাপ খারাপ, তাহলে পৃথিবীর সেরা টেকনিকও আপনাকে দিয়ে কথা বলাতে পারবে না। আপনার অবচেতন মন আপনাকে থামিয়ে দেবে। প্যাট্রিক কিং তার বইয়ের শুরুতেই একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, স্মল টক ইজ নট অ্যাবাউট ইনফরমেশন, ইটস অ্যাবাউট ইমোশন। অর্থাৎ স্মল টক তথ্য আদান প্রদানের জন্য নয়, এটি আবেগ আদান প্রদানের জন্য। আমাদের অনেকের সমস্যা হলো আমরা কথোপকথনকে একটি ইন্টারভিউ বা তথ্য বিনিময় কেন্দ্র মনে করি। ধরুন আপনি কারো সাথে দেখা করলেন, আপনি জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? সে বলল রফিক। আপনি জিজ্ঞেস করলেন, কি করেন? সে বলল, ব্যাংকে চাকরি করি। আপনি বললেন, ও আচ্ছা। ব্যাস, আলাপ শেষ। কেন আলাপ শেষ হলো? কারণ আপনি তথ্যের পেছনে ছুটছিলেন। আপনি তথ্য পেয়ে গেছেন, তাই আপনার মস্তিষ্কের আর কথা বলার কোনো কারণ নেই।
কিন্তু স্মল টকের উদ্দেশ্য তথ্য নেওয়া নয়। স্মল টকের আসল উদ্দেশ্য হল ট্রাস্ট বা বিশ্বাস তৈরি করা এবং অপরপক্ষকে সেফ বা নিরাপদ অনুভব করানো। আদিম যুগে ফিরে যান, যখন দুজন গুহা মানব একে অপরের সাথে দেখা করত, তারা আবহাওয়া বা শিকার নিয়ে কথা বলতো কেন? এটা বোঝার জন্য যে অপর মানুষটি শত্রু নাকি মিত্র। আজকের দিনেও তাই। যখন কেউ আপনাকে জিজ্ঞেস করে, আজকের আবহাওয়াটা খুব গরম তাই না, সে আসলে আবহাওয়ার রিপোর্ট চাচ্ছে না, সে অবচেতনভাবে আপনাকে সিগন্যাল দিচ্ছে, আমি তোমার সাথে কানেক্ট হতে চাই, আমি তোমার জন্য নিরাপদ। সুতরাং প্রথম সাইকোলজিক্যাল শিফট যা আপনার দরকার তা হল ডোন্ট বি আ ফ্যাক্ট কালেক্টর, বি অ্যান ইমোশন কানেক্টর। দ্বিতীয় যে মানসিক বাধাটি আমাদের থাকে তা হলো আমরা ভাবি আমাকে খুব স্মার্ট বা ইন্টারেস্টিং হতে হবে। আমরা যখনই কারো সাথে কথা বলতে যাই, আমাদের মাথায় একটা প্রেশার কাজ করে যা আমাকে এমন কিছু বলতে হবে যা শুনে সে ইমপ্রেসড হয়ে যায়। এই প্রেশারটাই আমাদের নার্ভাস করে দেয়। প্যাট্রিক কিং বলেন, আপনার লক্ষ্য ইমপ্রেস করা হওয়া উচিত নয়, আপনার লক্ষ্য হওয়া উচিত রিলেট করা। মানুষ তাদেরকেই পছন্দ করে যারা তাদের মতো। আপনি যদি খুব কঠিন কঠিন বিষয় নিয়ে কথা বলে নিজেকে আইনস্টাইন প্রমাণ করতে যান, মানুষ আপনাকে সম্মান করবে ঠিকই, কিন্তু আপনার সাথে আড্ডা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। কিন্তু আপনি যদি এমন কোনো ছোটখাটো বিষয় নিয়ে কথা বলেন যা তার জীবনেও ঘটে, তাহলে সে আপনার সাথে কানেকশন অনুভব করবে। সুতরাং স্মল টক মানে ছোট বা তুচ্ছ কথা নয়, এর মানে হলো সেই সব কথা যা দুটি অচেনা মানুষের মধ্যে সংযোগের সেতু তৈরি করে। বইটিতে একটি চমৎকার কনসেপ্ট আছে যাকে বলা হয় দ্য স্পটলাইট ইফেক্ট। আমরা যখন কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যাই, আমাদের মনে হয় সবার নজর আমাদের দিকে। আমরা ভাবি সবাই দেখছে আমি কি বলছি, আমি কিভাবে দাঁড়িয়ে আছি। কিন্তু সত্যিটা হলো সবাই আসলে নিজেকে নিয়েই ব্যস্ত, কেউ আপনার দিকে ওভাবে তাকিয়ে নেই। এই সত্যটা যখন আপনি গভীরভাবে উপলব্ধি করবেন, তখন আপনার নার্ভাসনেস অর্ধেক কমে যাবে। মনে রাখবেন, কথোপকথন কোনো পারফরম্যান্স টেস্ট বা পরীক্ষা নয়, এটি একটি টেনিস খেলার মতো। বল একবার আপনার কোর্টে, একবার তার কোর্টে। আপনাকে শুধু বলটি মাটিতে পড়তে দেওয়া যাবে না, আলতো করে অপর পাশে পাঠিয়ে দিতে হবে। কিভাবে সেই বল পাঠাবেন সেটাই আমরা পরের সেগমেন্টগুলোতে শিখব। তাহলে সারমর্ম হল, ১. স্মল টক তথ্যের জন্য নয়, কানেকশনের জন্য। ২. নিজেকে ইন্টারেস্টিং প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন, বরং ইন্টারেস্টেড হন। ৩. মনে রাখবেন, কেউ আপনাকে জাজ করছে না, সবাই নিজেকে নিয়েই চিন্তিত। এখন যেহেতু আমাদের মাইন্ডসেট ঠিক হয়ে গেছে, চলুন আমরা সরাসরি অ্যাকশনে যাই, শিখি সেই জাদুকরি টেকনিক যা আপনার একঘেয়ে উত্তরগুলোকে মুহূর্তে পাল্টে দেবে। এখন আমরা প্রবেশ করছি বইয়ের সবচেয়ে শক্তিশালী টেকনিকগুলোর একটিতে। আপনি যদি আজকের ভিডিও থেকে মাত্র একটি জিনিসও শিখে যান, তবে আমি বলবো এই HPM টেকনিকটি শিখুন। এটি আপনার কথা বলার ধরনকে রাতারাতি বদলে দিতে পারে। সমস্যাটি কোথায় হয়ে জানেন? যখন কেউ আমাদের প্রশ্ন করে, আমরা অজান্তেই কথোপকথনটি খুন করে ফেলি। কেউ জিজ্ঞেস করল, আপনি কি এই এলাকায় থাকেন? আপনি বললেন হ্যাঁ, ব্যাস, আলাপ শেষ, বা ডেড এন্ড হয়ে গেল। অপরপক্ষ এখন আবার নতুন করে ভাবতে বাধ্য হবে যে এরপর কি জিজ্ঞেস করা যায়। আর যখনই কাউকে ভাবতে বাধ্য করবেন, সে অস্বস্তি বোধ করবে। প্যাট্রিক কিং বলেন, আপনার দায়িত্ব হলো অপরপক্ষকে সাহায্য করা, আপনার উত্তরের সাথে এমন কিছু লেজ বা হুক জুড়ে দেওয়া যা ধরে সে কথা এগিয়ে নিয়ে যেতে পারে। আর এখানেই আসে HPM মেথড। HPM মানে হলো, H হলো হিস্ট্রি বা অতীত বা ব্যক্তিগত অভিজ্ঞতা, P হলো ফিলসফি বা মতামত বা দর্শন, M হলো মেটাফর বা উপমা বা উদাহরণ। আপনাকে যে কোনো প্রশ্নের উত্তরে এই তিনটির যে কোনো একটি উপাদান যোগ করতে হবে। চলুন উদাহরণ দিয়ে বুঝি, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করল, আজকের আবহাওয়াটা খুব সুন্দর তাই না? সাধারণ উত্তর, হ্যাঁ খুব সুন্দর, আলাপ শেষ। HPM ব্যবহার করে উত্তর, হিস্ট্রি বা অতীত অভিজ্ঞতা, হ্যাঁ দারুণ আবহাওয়া, ছোটবেলায় এরকম রোদ থাকলে আমরা স্কুল পালিয়ে ক্রিকেট খেলতে যেতাম, আপনার ছোটবেলার কথা মনে পড়ে? লক্ষ্য করুন, আপনি শুধু আবহাওয়ার উত্তর দিলেন না, আপনি আপনার অতীতের একটি ছোট্ট গল্প বললেন। এখন সে চাইলে ক্রিকেট নিয়ে কথা বলতে পারে, অথবা স্কুল পালিয়ে যাওয়া নিয়ে, অথবা তার নিজের ছোটবেলা নিয়ে। আপনি তাকে অনেকগুলো দরজা খুলে দিলেন। ফিলসফি বা মতামত বা দর্শন, হ্যাঁ খুব সুন্দর, আমার মনে হয় আবহাওয়া মানুষের মুডকে খুব প্রভাবিত করে। রোদ থাকলে আমি খুব এনার্জেটিক ফিল করি, আর বৃষ্টি হলে অলস লাগে। আপনার কি এমন হয়? এখানে আপনি আপনার একটি ফিলিং বা মতামত শেয়ার করলেন। এখন আলাপটি আবহাওয়ার চেয়ে গভীরে গিয়ে মানসিক অবস্থা বা পছন্দের ঋতু নিয়ে হতে পারে। মেটাফর বা উপমা, একদম, আজকের আকাশটা দেখে মনে হচ্ছে কোনো শিল্পী নীল রং দিয়ে ক্যানভাস এঁকে রেখেছে। ঢাকায় এমন আকাশ দেখাই যায় না।
এখানে আপনি একটি দৃশ্যকল্প তৈরি করলেন। এটি আপনাদের কথাকে অনেক বেশি কাব্যিক এবং ইন্টারেস্টিং করে তুলবে। আরেকটি উদাহরণ দেই যা আমরা প্রায়ই ফেস করি। প্রশ্ন, আপনি কি করেন? সাধারণ উত্তর, আমি অ্যাকাউন্ট্যান্ট। বোরিং। এইচপিএম উত্তর, হিস্ট্রি। আমি গত 5 বছর ধরে অ্যাকাউন্টিংয়ে আছি। আসলে ছোটবেলায় অঙ্ক খুব ভয় পেতাম। কে জানতো বড় হয়ে সারাদিন সংখ্যার মধ্যেই ডুবে থাকব। এইচপিএম, ফিলসফি। আমি একজন অ্যাকাউন্ট্যান্ট। অনেকে ভাবে কাজটা বোরিং, কিন্তু আমার কাছে এটাকে ডিটেকটিভের কাজের মতো মনে হয়। কোথায় টাকার গড়মিল আছে তা খুঁজে বের করা। এইচপিএম, মেটাফার। আমি অ্যাকাউন্ট্যান্ট। সহজ কথায় বলতে গেলে আমি কোম্পানির হার্টবিট মনিটর করি। টাকা ঠিকমতো পাম্প হচ্ছে কিনা সেটা দেখাই আমার কাজ। দেখুন, পেশা একই, কিন্তু বলার ভঙ্গিটা কেমন বদলে গেল। যখন আপনি এভাবে উত্তর দেবেন, তখন অপর মানুষটি আপনার উত্তরের মধ্যে ইন্টারেস্ট পাবে। সে হয়তো বলবে, আরে আমিও তো অঙ্ক ভয় পেতাম, বা ডিটেকটিভ, বাহ ইন্টারেস্টিং তো। সুতরাং আজ থেকে প্রতিজ্ঞা করুন, কখনোই এক শব্দে উত্তর দেবেন না। উত্তরের সাথে একটি গল্প, হিস্ট্রি, একটি মতামত, ফিলসফি অথবা একটি উদাহরণ, মেটাফার যোগ করুন। এই টেকনিকটি প্র্যাকটিস করার একটি সহজ উপায় বলি। আয়নার সামনে দাঁড়ান বা নিজের মনে মনেই প্র্যাকটিস করুন। নিজেকেই প্রশ্ন করুন, আজ সারাদিন কি করলাম, এবং উত্তরটা এইচপিএম ব্যবহার করে দেওয়ার চেষ্টা করুন। এই টেকনিকটা শুধু আপনার উত্তরকে সুন্দর করবে না, এটি আপনাকে একজন ওপেন এবং ফ্রেন্ডলি মানুষ হিসেবে উপস্থাপন করবে। কিন্তু দাঁড়ান, কথা বলা তো শুধু উত্তর দেওয়া নয়, প্রশ্ন করাও। আপনি যদি ভুল প্রশ্ন করেন, তাহলেও আড্ডা জমবে না। পরের সেগমেন্টে আমরা শিখব কিভাবে এমন প্রশ্ন করতে হয় যা মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে। কথোপকথন বা আড্ডা হলো অনেকটা ক্যাচ খেলার মতো। এইচপিএম টেকনিক দিয়ে আপনি বলটি সুন্দরভাবে ফেরত পাঠালেন, কিন্তু বলটি যখন আপনার হাতে, অর্থাৎ যখন আপনাকে প্রশ্ন করতে হবে, তখন আপনি কি করবেন? অধিকাংশ মানুষ এখানেই সবচেয়ে বড় ভুলটি করে। তারা ইন্টারভিউয়ার মোডে চলে যায়। আপনার নাম কি, বাড়ি কোথায়, কয় ভাই বোন, কি চাকরি করেন, এরকম প্রশ্ন করলে অপরপক্ষ মনে করে সে কোনো পুলিশ স্টেশনে বা চাকরির ইন্টারভিউ বোর্ডে বসে আছে। সে শুধু তথ্য দিচ্ছে, কানেকশন তৈরি হচ্ছে না। এই ধরনের প্রশ্নকে বলা হয় ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন্স, অর্থাৎ যে প্রশ্নের উত্তর এক কথায় বা হাঁ না দিয়ে শেষ হয়ে যায়। প্যাট্রিক কিং বলেন, ভালো আড্ডার সিক্রেট হল ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স বা উন্মুক্ত প্রশ্ন করা। এমন প্রশ্ন যার উত্তর দিতে গেলে তাকে একটু ভাবতে হয় এবং একটু বিস্তারিত বলতে হয়। আসুন কিছু উদাহরণ দেখি কিভাবে আপনি একটি বোরিং প্রশ্নকে ইন্টারেস্টিং প্রশ্নে রূপান্তর করতে পারেন। বোরিং, আপনার উইকেন্ড কেমন কাটল? উত্তর হতে পারে ভালো। ইন্টারেস্টিং, আপনার উইকেন্ডের সবচেয়ে সেরা মুহূর্ত কোনটা ছিল? এখন তাকে স্পেসিফিক একটা ঘটনার কথা ভাবতে হবে এবং বলতে হবে। বোরিং, আপনি কি কাজ করেন? ইন্টারেস্টিং, আপনার কাজের কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, অথবা আপনি এই পেশায় কিভাবে এলেন? এখানে সে তার প্যাশন বা জার্নি শেয়ার করার সুযোগ পাবে। বোরিং, আপনি কি ট্রাভেল করতে পছন্দ করেন? ইন্টারেস্টিং, আপনার দেখা সবচেয়ে অদ্ভুত বা সুন্দর জায়গা কোনটি? যখন আপনি স্পেসিফিক এবং ওপেন এন্ডেড প্রশ্ন করেন, তখন মানুষ বোঝে যে আপনি সত্যিই তার কথা শুনতে আগ্রহী। আপনি শুধু সময় পার করার জন্য কথা বলছেন না। আরেকটি পাওয়ারফুল টেকনিক হল ফলো আপ কোয়েশ্চেন্স বা পাল্টা প্রশ্ন করা। ধরুন কেউ বলল, আমি গত মাসে কক্সবাজার গিয়েছিলাম। অধিকাংশ মানুষ এখানে নিজের কথা শুরু করে দেয়। ও তাই, আমিও তো গিয়েছিলাম 2 বছর আগে। না, এটা করবেন না। এটা কথোপকথন হাইজ্যাক করা হয়ে যায়। এর বদলে তাকেই ফোকাস দিন। জিজ্ঞেস করুন, ওয়াও, কক্সবাজারের কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? অথবা এই ট্রিপে কি এমন কোনো ঘটনা ঘটেছে যা আপনি আশা করেননি? যখন আপনি তাকে পাল্টা প্রশ্ন করেন, সে নিজেকে ভ্যালুয়েবল মনে করে। সে ভাবে মানুষটা আমার কথা গুরুত্ব দিয়ে শুনছে। আর পৃথিবীতে এমন মানুষ খুব কম যে নিজের কথা কেউ মন দিয়ে শুনলে খুশি হয় না। তবে সাবধান, প্রশ্ন করতে গিয়ে আবার তার ওপর ঝাঁপিয়ে পড়বেন না। একটার পর একটা প্রশ্ন করলে সেটা জিজ্ঞাসাবাদের মতো মনে হবে। নিয়ম হলো, একটি প্রশ্ন করুন, তার উত্তর শুনুন, নিজের কিছু মতামত বা এইচপিএম দিন, তারপর আবার প্রশ্ন করুন। যেমন, আপনি উইকেন্ডে কি করলেন? সে, মুভি দেখলাম। আপনি, বাহ, আমি অনেক দিন হলো হলে গিয়ে মুভি দেখি না। হিস্ট্রি, হলের ওই পপকর্নের গন্ধটাই আলাদা লাগে। ফিলসফি, আপনি কোন মুভিটা দেখলেন? দেখুন, এখানে আপনি প্রশ্ন করলেন, সে উত্তর দিল, আপনি নিজের একটু অভিজ্ঞতা শেয়ার করলেন এবং আবার প্রশ্ন করলেন। এটাই হলো পারফেক্ট ব্যালেন্স। আরেকটি প্রো টিপস দিই, এমন প্রশ্ন করুন যা আবেগ বা মতামত জানতে চায়, তথ্য নয়। আপনি কত বছর ধরে এই কোম্পানিতে আছেন? তথ্য। এর বদলে জিজ্ঞেস করুন, এত বছর ধরে এই কোম্পানিতে আছেন, নিশ্চয়ই এখানকার কালচারটা আপনার খুব পছন্দের। মতামত বা আবেগ।
যখন আপনি আবেগকে টার্গেট করবেন, মানুষ মন খুলে কথা বলবে, আর যখন মানুষ মন খুলে কথা বলে তখন সে আপনার সাথে কানেক্টেড ফিল করে। সুতরাং আজকের পর থেকে ইন্টারভিউ নেওয়া বন্ধ করুন। গোয়েন্দা হবেন না, বরং একজন কৌতূহলী বন্ধু হন। এমন প্রশ্ন করুন যা তার মনের জানলা খুলে দেয়। কিন্তু এতক্ষণ তো আমরা কথা বলা এবং প্রশ্ন করা শিখলাম, কিন্তু আড্ডার আরেকটা বড় পার্ট হলো শোনা। আপনি যদি ভুলভাবে শোনেন তাহলেও সব নষ্ট হয়ে যেতে পারে। পরের সেগমেন্টে আমরা শিখব কিভাবে একজন অ্যাক্টিভ লিসনার হতে হয় এবং কথা না বলেও কিভাবে আড্ডা জমানো যায়। ততক্ষণ আমরা শিখলাম কিভাবে কথা বলতে হয় এবং কিভাবে প্রশ্ন করতে হয়। কিন্তু প্যাট্রিক কিং তার বইতে একটি ভয়ঙ্কর সত্য কথা বলেছেন। তিনি বলেছেন, মোস্ট পিপল ডু নট লিসেন টু আন্ডারস্ট্যান্ড, দে লিসেন টু রিপ্লাই। অর্থাৎ অধিকাংশ মানুষ বোঝার জন্য শোনে না, তারা উত্তর দেওয়ার সুযোগ খোঁজে। ভাবুন তো, আপনি যখন কারো সাথে কথা বলেন তখন কি আপনি সত্যিই তার কথা শুনছেন, নাকি মনে মনে রিহার্সাল করছেন যে সে থামলে আমি কি বলবো? যদি আপনি এটা করেন তাহলে আপনি আড্ডা দিচ্ছেন না, আপনি শুধু নিজের পালা আসার অপেক্ষা করছেন। আর বিশ্বাস করুন, অপর মানুষটি এটা বুঝতে পারে। তাদের চোখের দিকে তাকালেই বোঝা যায় আপনি মেন্টালি সেখানে নেই। তাহলে কিভাবে একজন অ্যাক্টিভ লিসনার বা সক্রিয় শ্রোতা হওয়া যায়? শুধু চুপ করে তাকিয়ে থাকাই কি শোনা? না, অ্যাক্টিভ লিসনিং মানে হলো আপনার শরীর এবং মন দিয়ে বোঝানো যে আপনি তার কথায় ডুবে আছেন। বইটিতে 3টি পাওয়ারফুল লিসনিং টেকনিকের কথা বলা হয়েছে। 1. রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া দেখানো। কেউ যখন কথা বলছে তখন মূর্তির মতো বসে থাকবেন না, ছোট ছোট শব্দ বা আওয়াজ করুন, যেমন হুম, সত্যি, ও নো, আরে দারুণ তো। আপনার মুখের অভিব্যয় পরিবর্তন করুন। সে হাসির কথা বললে হাসুন, দুঃখের কথা বললে সহানুভূতি দেখান। এই ছোট ছোট সিগন্যালগুলো বক্তাকে উৎসাহ দেয়। সে মনে করে আমার কথাগুলো ভ্যালুয়েবল। 2. প্যারাফ্রেজিং বা সার সংক্ষেপ করা। এটি অ্যাক্টিভ লিসনিংয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অপরপক্ষ যা বলল সেটা নিজের ভাষায় তাকে শুনিয়ে দিন। ধরুন কেউ আপনাকে তার অফিসের বস সম্পর্কে খুব অভিযোগ করছে। সে অনেকক্ষণ ধরে বলল তার বস তাকে দিয়ে ওভারটাইম করায়, ছুটি দেয় না ইত্যাদি। সে থামলে আপনি বলুন, তার মানে আপনি বলছেন আপনার বস আপনার কাজের কোয়ালিটির চেয়ে সময়টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এতে আপনি খুব ফ্রাস্ট্রেটেড, তাই না? এটি জাদুর মতো কাজ করে, কারণ সে নিশ্চিত হয় যে আপনি তার পুরো কথাটি শুনেছেন। সে অনুভব করে যে আপনি তার কষ্টটা বুঝেছেন। সে তখন আপনাকে বলবে, হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। এই হ্যাঁ বলাটাই আপনাদের কানেকশন তৈরি করে ফেলল। 3. কল ব্যাক টেকনিক। স্ট্যান্ড আপ কমেডিয়ানসরা এই টেকনিক খুব ব্যবহার করেন। তারা শোয়ের শুরুতে বলা কোনো জোক শেষের দিকে আবার মনে করিয়ে দেন। আপনিও এটা করতে পারেন। আড্ডার শুরুতে হয়তো সে বলেছিল তার বিড়াল অসুস্থ। 20 মিনিট পর অন্য কোনো কথার ফাঁকে জিজ্ঞেস করুন, আচ্ছা আপনার বিড়াল এখন কেমন আছে? এটা করলে মানুষ অবাক হয়ে যায়। তারা ভাবে, ওরে বাবা, এই লোকটা আমার ছোটখাটো কথাও মনে রেখেছে। এটা মানুষকে স্পেশাল ফিল করায়। আসুন একটা রিয়েল লাইফ সিনারিও দেখি। ধরুন আপনার বন্ধু বলছে, জানিস গতকাল সারা রাত কারেন্ট ছিল না, গরমে ঘুমাতে পারিনি, সকালে লেট করে অফিসে গিয়ে বসের ঝাড়ি খেয়েছি, মুডটাই অফ। বাজে লিসনার। আরে বাদ দে, আমার সাথে কি হয়েছে শোন। এখানে আপনি তাকে ইগনোর করলেন। প্যাসিভ লিসনার। ও আচ্ছা, স্যাড। এখানে আপনি শুনলেন কিন্তু কেয়ার করলেন না। অ্যাক্টিভ লিসনার। ইস, একে তো ঘুম হয়নি, তার উপর বসের ঝাড়ি, দিনটাই তো মাটি হয়ে গেল তোর। প্যারাফ্রেজিং। এখন শরীর খারাপ লাগছে না তো? ফলো আপ কোয়েশ্চেন। পার্থক্যটা বুঝতে পারছেন? অ্যাক্টিভ লিসনার শুধু শব্দ শোনে না, শব্দের পেছনের ইমোশনটা শোনে। প্যাট্রিক কিং বলেন, গুড লিসনিং ইজ দ্য আলটিমেট কমপ্লিমেন্ট। আপনি যখন কাউকে মন দিয়ে শোনেন, আপনি তাকে সম্মান দিচ্ছেন, আর বিনিময়ে সে আপনাকে পছন্দ করতে বাধ্য। তাই পরের বার যখন কারো সাথে কথা বলবেন, নিজের মোবাইল ফোনটা পকেটে রাখুন, চোখের দিকে তাকান এবং নিজেকে বলুন, আগামী 5 মিনিট আমি নিজের কথা ভাবব না, আমি শুধু এই মানুষটাকে বোঝার চেষ্টা করব। আমাদের টেকনিক শেখা শেষ। আমরা HPM শিখেছি, প্রশ্ন করা শিখেছি, শোনা শিখেছি, কিন্তু সব ভালো জিনিসেরই একটা শেষ আছে। আড্ডা যতই ভালো হোক, সেটাকে সুন্দরভাবে শেষ না করতে পারলে পুরো ইমপ্রেশনটাই নষ্ট হয়ে যেতে পারে। কিভাবে আড্ডা থেকে বিদায় নেবেন যাতে মানুষটি আপনাকে মনে রাখে? সব কিছুর মতো একটি ভালো আড্ডারও শেষ আছে, কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই আড্ডা শুরু করতে পারি কিন্তু শেষ করতে পারি না। কথা ফুরিয়ে যাবার পরও আমরা অকারণে দাঁড়িয়ে থাকি, অস্বস্তি বাড়তে থাকে, আর আমরা ভাবি আমি এখন কিভাবে পালাবো। অথবা হুট করে বলে ফেলি, আচ্ছা যাই। এটা খুব রুড শোনায়। প্যাট্রিক কিং বলেন, লিভ দ্যাম ওয়ান্টিং মোর, অর্থাৎ তাদের মধ্যে আপনার অভাববোধ তৈরি করে বিদায় নিন। একটি ভালো আড্ডা সুন্দরভাবে শেষ করার জন্য 3টি ধাপ আছে। 1. কারণ দর্শানো।
হুট করে বিদায় নেবেন না, আগে একটি কারণ দেখান, তবে মিথ্যে বলার দরকার নেই। বলতে পারেন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, কিন্তু আমাকে এখন একটু ওই দিকে যেতে হবে, বা আমার এক বন্ধুর সাথে দেখা করতে হবে। অথবা পার্টিতে থাকলে আমি একটু ড্রিঙ্কস নিতে যাচ্ছি বা ওয়াশরুমে যেতে হবে। 2. সারসংক্ষেপ বা প্রশংসা, দ্য রিক্যাপ অর কমপ্লিমেন্ট। চলে যাওয়ার আগে তাকে অনুভব করান যে আপনি আড্ডাটা উপভোগ করেছেন। এখানে আমরা আগের সেই কল ব্যাক টেকনিক ব্যবহার করতে পারি। বলুন, আপনার কক্সবাজারের গল্পটা শুনে দারুণ লাগলো, নেক্সট টাইম যাবার আগে আমি আপনার কাছ থেকে টিপস নেব। অথবা আপনার বিজনেস আইডিয়াটা কিন্তু ইউনিক, শুভকামনা রইল। এটা করলে সে বুঝবে আপনি সত্যিই তার কথা শুনেছেন এবং তাকে ভ্যালিউ দিচ্ছেন। 3. ফিউচার কানেকশন। যদি আপনি তার সাথে আবার যোগাযোগ করতে চান, তবে এখনই সেটা ক্লিয়ার করুন। বলুন, চলুন ফেসবুকে কানেক্টেড থাকি, বা আপনার নাম্বারটা কি পেতে পারি, পরে একদিন কফি খাওয়া যাবে। আর যদি দেখা করার ইচ্ছে না থাকে, তাহলে সিম্পল, ভালো থাকবেন, আবার দেখা হবে বলে সুন্দর হাসি দিয়ে চলে আসুন। মনে রাখবেন, আড্ডার শেষ মুহূর্তটা মানুষ সবচেয়ে বেশি মনে রাখে। পিক অ্যান্ড রুল। তাই বিদায়টা হতে হবে স্মুথ এবং পজিটিভ, কোনোভাবেই যেন মনে না হয় আপনি তার কাছ থেকে পালানোর চেষ্টা করছেন। আজ আমরা শিখলাম, স্মল টক কোনো ভয়ের বিষয় নয়, এটি একটি আর্ট, এটি একটি চাবি যা আপনার জন্য হাজারটা বন্ধ দরজা খুলে দিতে পারে। আসুন আরেকবার মনে করি, আজ থেকে যদি আপনি এই টেকনিকগুলো প্রয়োগ করা শুরু করেন, HPM মেথড, ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স এবং অ্যাক্টিভ লিসনিং, তাহলে আপনার জীবন কেমন হতে পারে কল্পনা করুন। পরের বার যখন কোনো পার্টি বা মিটিংয়ে যাবেন, আপনি আর কোনায় লুকিয়ে থাকবেন না, আপনি হাসি মুখে রুমে ঢুকবেন। যার সাথেই কথা বলবেন, সেই আপনার কথার জাদুতে মুগ্ধ হবে। আপনার নেটওয়ার্ক বাড়বে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, এবং মানুষ আপনার সঙ্গ পাবার জন্য অপেক্ষা করবে। আপনি হয়ে উঠবেন একজন সোশ্যাল ম্যাগনেট। আর যদি আপনি এগুলো প্র্যাকটিস না করেন, তাহলে সেই পুরনো অস্বস্তি, সেই মোবাইল টিপে সময় পার করা আর সেই অকওয়ার্ড সাইলেন্সের মধ্যেই আপনাকে আটকে থাকতে হবে। আপনি দেখবেন, আপনার চোখের সামনে দিয়ে কম যোগ্যতা সম্পন্ন মানুষগুলো শুধু ভালো কথা বলার জোরে এগিয়ে যাচ্ছে, আর আপনি পিছিয়ে পড়ছেন। পছন্দ আপনার, কিন্তু আমি জানি আপনি পিছিয়ে থাকার মানুষ নন। আপনি শিখতে এসেছেন এবং আপনি পারবেন। যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আজ থেকেই আপনি একজন ভালো বক্তা এবং শ্রোতা হবেন, তাহলে কমেন্টে লিখুন, আই অ্যাম আ সোশ্যাল ম্যাগনেট। আমি দেখতে চাই কতজন এই জার্নিতে আমার সাথে আছেন। আর প্যাট্রিক কিংয়ের এই বইটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমি ডেসক্রিপশনে বইটির লিংক দিয়ে দেব।